হ্যাঁ, আচ্ছা, ischemia may be defined as any reduction of the blood flow resulting in decreased oxygen and nutrient supplies to the tissue. আচ্ছা, তোমরা একটা একটা টার্ম আছে নাম হচ্ছে হাইপোক্সিয়া। আমরা জানি না তুমি আসলে তোমরা হাইপোক্সিয়া টার্মটা শুনছো কিনা। হাইপোক্সিয়া একটা টার্ম আছে, মেডিকেল টার্ম করতেছি, ইস্কেমিয়া। তো ইস্কেমিয়া আর হাইপোক্সিয়া দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে। আমি হাইপোক্সিয়া কথাটা এই জন্য আনছি যে ইস্কেমিয়ার সাথে হাইপোক্সিয়া রিলেটেড। হাইপোক্সিয়া মানে হচ্ছে যে বডির মধ্যে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হওয়া, তো অক্সিজেন কম আসতেছে কিংবা তুমি অক্সিজেন নিতে পারতেছো না, এরকম কোনো ব্যাপার। হাইপোক্সিয়া মানে তোমার বডিতে অক্সিজেন কম নিতে পারতেছো বা কম ইউটিলাইজ করতে পারতেছো। আর ইসচেমিয়া মানে হচ্ছে যে অক্সিজেন কম, সাথে নিউট্রিয়েন্টও কম। মানে যে কোনো একটা টিস্যু বা যে কোনো একটা কোষ একটা জায়গায় আছে, সেখানে আমার অক্সিজেনও কম, আবার ব্লাড সাপ্লাইও কম। অর্থাৎ ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেল, কিংবা অক্সিজেন বন্ধ হয়ে গেল, কিংবা এমন হতে পারে যে অনেক কম পরিমাণে অক্সিজেন বা ব্লাড সাপ্লাই হচ্ছে। এখন যদি অনেক একটা জায়গায় যে কোনো একটা একটা টিস্যু বা একটা কোষ আছে, আমরা জানি যে আমরা কোষে তোমার অক্সিজেন দরকার হয়, ওয়ালাইকুম সালাম। যে কোনো একটা কোষের অক্সিজেন দরকার বেঁচে থাকার জন্য। তা আমাদের দেহের প্রতিটা কোষেরই কিন্তু অক্সিজেন দরকার বেঁচে থাকার জন্য। যদি কোনো কারণে বডির যে কোনো জায়গায় যদি অক্সিজেনের বডির যে কোনো একটা জায়গায় যদি অক্সিজেনের যে কোনো কোষে যদি যে কোনো একটা জায়গায় যদি আমার অক্সিজেনের ঘাটতি হয়, তাহলে কিন্তু সেই কোষটা আর বাঁচতে পারবে না। কিংবা যদি একই সাথে অক্সিজেন যেতে না পারলে সেটা কিছুটা রিভার্সিবল করা যায়। কারণ আমরা জানি যে আমাদের সবাত-শোষণ অবাত-শোষণ দুই ধরনের রশ্মি হতে পারে। সবাত-শোষণ অক্সিজেন উপস্থিত হয়, অবাত-শোষণ অক্সিজেন ছাড়া হতে পারে। আমাদের বডি কি করে, যখন অক্সিজেন পায় না তখন অবাত-শোষণ করে কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা করে। কিন্তু যদি কোনো কারণে পুষ্টিটাও না যায়, আমাদের যে পুষ্টি, আমরা যে প্রত্যেকটা কোষে যে রক্ত সরবরাহ মানে রক্ত সঞ্চালনের মাধ্যমে আমরা প্রতিটা কোষে যে পুষ্টিটা নিশ্চিত করি, সেই পুষ্টিটা যদি আমি পৌঁছাতে না পারি এবং অক্সিজেনও পৌঁছাতে না পারি, তাহলে কি হয়, ওই জায়গায় কোষগুলো মরে যাবে। এখন ধরো দেহের এমন কিছু জায়গা যেখানে শুধুমাত্র একটা ব্লাড সাপ্লাই, মানে শুধু একটা রক্তনালী দিয়ে ওই জায়গায় রক্ত যায়। এখন ওই রক্ত দিয়েই অক্সিজেন যাচ্ছে, ওই রক্ত দিয়েই পুষ্টি যাচ্ছে। এখন যদি কোনো কারণে ওই যে রক্তনালী সেটা ব্লক হয়ে যায়, বা কোনো কারণে ওই রক্তনালীর কোনো সমস্যা দেখা দেয়, তাহলে ওই জায়গায়, ওই যে স্পেসিফিক জায়গা, সেই জায়গায় নিউট্রিশন যাবে না, আবার অক্সিজেনও যাবে না। অক্সিজেনও যাচ্ছে না, পুষ্টিও যাচ্ছে না, তাহলে কি হবে, সেই জায়গাটা অক্সিজেন এবং পুষ্টির অভাবে মারা যাবে। এই যে জায়গাটা অক্সিজেন এবং পুষ্টির অভাবে মারা গেল, সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে এই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ইস্কেমিয়া। ঠিক আছে, বা ইস্কেমিয়া যেটাই বলো। এখানে বলছে যে ইস্কেমিয়া মে বি ডিফাইন্ড অ্যাজ এনি রিডাকশন অফ দ্য ব্লাড ফ্লো। ওই জায়গায় ব্লাড ফ্লো কমে গেল, ফলে কি হইলো, রিজাল্টিং দ্য ডিক্রিজ অক্সিজেন অথবা নিউট্রিয়েন্ট সাপ্লাই অফ দ্য টিস্যু। তাহলে টিস্যুতে আমার ব্লাড সাপ্লাই কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল বা কমে গেল, ফলে ওই জায়গায় অক্সিজেন কমে গেল এবং নিউট্রিয়েন্ট যাওয়াটা কমে গেল। এই হচ্ছে ইন ইস্কেমিয়া। ঠিক আছে, এটাকে বলা হয় ইস্কেমিয়া। আচ্ছা, এটা কি কারণ হতে পারে? আচ্ছা, এটা কি হতে পারে, একটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া। যদি আমার বডিতে গ্লুকোজ কম থাকে, আমি খাইলাম না, আমি অনেকক্ষণ ধরে না খেয়ে আসি, অথবা 2-3 দিন ধরে না খেয়ে আসি, তাহলে আমার বডি পুষ্টি কোত্থেকে পাবে? আমি তো খাইই নাই। তাহলে আমি যদি না খাই, আমার বডিতে গ্লুকোজ কম থাকা বা না থাকার কারণে তখন হাইপো
মাসেলগুলোর ভিতরে কিছু গ্লাইকোজেন জমা থাকে, সেগুলোকে ভেঙে ভেঙে আমাকে পুষ্টি দিয়ে বাঁচায় রাখার চেষ্টা করবে। তখন কি হবে, আমি একদম শুকায় একদম হাড্ডি হয়ে যাবো, ঠিক আছে। তো আলটিমেটলি কথা হচ্ছে যে হাড্ডি হয়ে যাক তাও বাঁচে থাক, ঠিক আছে, আমার বডি চেষ্টা করবে আমাকে বাঁচায় রাখতে, ঠিক আছে। আচ্ছা, তো ওই সময় একদম মানে আমার কোনো গ্লুকোজ নাই, আমার কোনো চর্বি নাই, সব শেষ হয়ে গেছে, মাসেলের ভিতর কোনো গ্লুকোজ নাই, সব শেষ হয়ে গেছে, তখন এই লেভেলের হাইপোগ্লাইসেমিয়া হলে তখন ইসচেমিয়া হবে, অর্থাৎ একদম পুষ্টি যাওয়া বন্ধ হয়ে ওই জায়গাটা মরে যাবে, এটা হচ্ছে ইসচেমিয়া, ঠিক আছে। আচ্ছা, অ্যাম্বোলিজম মানে তো তোমরা প্রশ্নটাকে আমি জানি না যে অ্যাম্বোলিজম মানে কি বলবো, ধরো বলের মতো একটা হয়ে গেল, সেটা গিয়ে কি করলো যে মানে এটা গ্যাস হইতে পারে, সলিড হইতে পারে, লিকুইড হইতে পারে, যেগুলো কিছু হইতে পারে, যেটা গিয়ে আমার রক্তনালীকে বন্ধ করে দিল। আমার রক্তনালীকে যদি বন্ধ করে দেয় তাহলে কি হবে, ওই জায়গায় আমার পুষ্টি যাবে না, অক্সিজেন যাবে না, আর যদি না যাই তাহলে কি হবে, আমার ইসচেমিয়া হয়ে যাবে। আচ্ছা, থ্রম্বোএম্বোলিজম মানে হচ্ছে থ্রম্বাস সাথে অ্যাম্বোলিজমটা মানে বললাম একটা দলার মতো হয়ে গেল, আর থ্রম্বাস মানে হচ্ছে এটা একটা মানে প্রথম বিন থেকে থ্রম্বিন হয়ে এই ব্লাড ক্লট মানে রক্ত জমাট বেঁধে গেছে, ওই জমাটটা রক্তনালী যে কোনো একটা জায়গা অফ করে দিল, ফলে ওই জায়গায় আর রক্ত যেতে পারতেছে না, এবং ওই জায়গায় রক্ত যেতে না পারে, অক্সিজেন যেতে পারতেছে না, নিউট্রিয়েন্ট যেতে পারতেছে না, ফলে আলটিমেটলি ওই জায়গায় আমার কোষগুলো মরে যাচ্ছে, ইসচেমিয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে সিকেল সেল ডিজিজে আরবিসিগুলো মানে আমাদের লোহিত রক্তকণিকাগুলো আমি তোমাদেরকে আগে বলছিলাম অ্যানিমিয়ার মধ্যে সিকেল সেল অ্যানিমিয়া, আমি তোমাদেরকে বলছিলাম যে এই লোহিত রক্তকণিকাগুলো দেখতে গোল গোল থাকে না, আচ্ছা সমস্যা নেই, গোল থাকে না, তখন ওগুলো শিকলের মতো দেখতে হয়, মানে শিকল না, সিকেলের মতো, মানে হচ্ছে যে যেটাকে বাংলাতে বলে কাস্তের মতো দেখতে। তো এখানেও দেখা যায় এটা হাইপোটেনশন, যদি আমার লো ব্লাড প্রেশার, ব্লাড সাপ্লাই কম থাকে, অথবা ট্যাকিকার্ডিয়া, সেখানেও ব্লাড সাপ্লাই কম থাকে। তারপর হচ্ছে থোরাসিক আউটলেট সিনড্রোম, যেখানে আমার ব্রাকিয়াল প্লেক্সাস, থোরাসিক আউটলেট সিনড্রোম এটা একটা রোগ, যেখানে কি হয় আমার ব্রাকিয়াল প্লেক্সাস, তোমরা প্রশ্নকে আমি জানি না অ্যানাটমিতে, ব্রাকিয়াল প্লেক্সাস এটা হচ্ছে আমাদের কি বলবো নার্ভের একটা চ্যানেল আর কি, যে জায়গায় সেটা কম্প্রেশন হয়ে যেতে পারে, তখন ইসচেমিয়া হতে পারে। আচ্ছা, টর্নিকয়েড অ্যাপ্লিকেশন মানে ধরো আমি কি করলাম, ওই আমরা ব্লাড প্রেশার মাপার সময় কী করি যে হাতের এখানে ওই কাফ বেঁধে দিই, তারপরে ব্লাড প্রেশার মাপি, এখন তার কারো আমি এখানে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে একেবারে বেঁধে রাখছি, আর মানে খোলাগুলি নেই, ঠিক আছে। এইভাবে যদি বেঁধেই রাখি তাহলে কী হবে, এই আমার হাতের এইদিকে আর যাচ্ছে না রক্ত, এখানে বেঁধে রাখছি, এদিকে আর রক্ত যাচ্ছে না যেতে পারে, ওখানে ইসচেমিয়া হয়ে যেতে পারে। আচ্ছা, রাপচার অফ সিগনিফিক্যান্ট ব্লাড ভেসেল সাপ্লাইং টিস্যু, যদি আমার রক্তনালী ছিঁড়ে যায় বা রক্তনালীতে কোনো ইনজুরি হয়, তখন কী হবে, তখনও আমার ওই জায়গায় আর নিউট্রিয়েন্ট এবং অক্সিজেনগুলো যেতে পারবে না। ইনক্রিজ লেভেল অফ গ্লুটামেট রিসেপ্টর স্টিমুলেশন, আচ্ছা এগুলো তোমরা বুঝবা না, এতগুলো দরকার নেই, মোটামুটি উপরে যেগুলো বললাম সেগুলোই। আচ্ছা, তা আমার যদি ইসচেমিয়া হয়, কোথাও একটা জায়গায় কোষগুলো মরে গেছে নিউট্রিশন অথবা অক্সিজেনের অভাবে, তখন কি হবে, আমার কিছু সিমটম দেখা দিবে। সিমটম কি, হার্টে কী সিমটম দেখা দিবে, যদি হার্টে হয়, হার্টের যে পেইন, চেস্ট পেইন হবে, ঠিক আছে, হাতের বাম পাশে চেস্ট পেইন হবে, এবং তোমাকে বলছিলাম, তোমরা জানো নাকি আমি জানি না, যে হার্টের পেইন যেটা সেটা তোমার বাম হাতে এই ভিতরের দিকে, এদিকে এবং পিঠের দিকে চলে যায়, মানে অর্থাৎ তুমি ফিল করবে এদিকে এদিকে ব্যথা, এদিকে ব্যথা, ঠিক আছে, এটা হার্টের পেইনটা এদিকে যায়, এটাকে বলে শিফটিং পেইন। এখানে লিখছে দেখো, চেস্ট পেইন অর প্রেশার হুইচ মে রেডিয়েট মানে অন্য জায়গায় চলে যাওয়া, অন্য জায়গায় চলে যাচ্ছে, টু দ্য ব্যাক পিছনে যাচ্ছে, আর্ম মানে হাতে যাচ্ছে, শোল্ডারে যেতে পারে, নেক অর্থাৎ ঘাড়ে যেতে পারে, জাও এখানে জাওতে যেতে পারে, দেন হচ্ছে যে স্টোমাকে যেতে পারে। আচ্ছা, একটা হচ্ছে লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাবিলিটি, যখন আমার ইসচেমিয়া হবে তাহলে আমি কাজ করতে পারবো না, হার্ট কম কাজ করবে। তারপর হচ্ছে নসিয়া উইদার ভমিটিং, মানে হচ্ছে যে বমি বমি ভাব হচ্ছে, বমি হতে পারে না হতে পারে। পালপিটেশন অর্থাৎ হার্ট বেশি বেশি বিট করতেছে। আচ্ছা, প্রফিউজ সোয়েটিং, খুব বেশি ঘাম হচ্ছে। আচ্ছা, এগুলো মোটামুটি তেমন একটা ইম্পর্টেন্ট কজ না, সহজ বেদ শ্বাসে কষ্ট হবে, মোটামুটি প্রথম কয়েকটাগুলো হচ্ছে মেইন পয়েন্ট। আচ্ছা, আর ব্রেইনে কী সিমটমগুলো দেখবো আমি, ব্রেইনে কিছু ব্যালেন্স করতে পারবে না সে, মানে এদিকে পড়ে যাচ্ছে এদিকে পড়ে যাচ্ছে, ব্যালেন্স করতে পারছে না। ডিফিকাল্টি ইন ওয়াকিং অ্যান্ড ফলস, মানে সে হাঁটতে পারছে না, পড়ে যাচ্ছে, ঠিক আছে, ব্যালেন্স করতে পারছে না, ব্রেন কাজ করতেছে না। আচ্ছা, কনফিউশন, তার মধ্যে একটা কনফিউশন কাজ করবে, মানে আমি বুঝতেছি না এটা কি করা উচিত, এটা লাল না সবুজ, কিছু বুঝতেছি না, এরকম টাইপের অবস্থা। আচ্ছা, ডিফিকাল্টি মেমোরি, থিঙ্কিং, টকিং, কম্প্রিহেনশন,
মানে কোরিলেট করতে পারবে না, লিখতে পারবে না, পড়তে পারবে না, ব্রেন কাজ করতেছে না, চিন্তা করতে পারছে না, কোনো কিছু কাউকে চিনতে পারতেছে না, ডিজিনেস, ঘুম ঘুম লাগতেছে, মাথা ব্যথা করতেছে, লস অফ মাসেল কোঅর্ডিনেশন। মানে সে একটা সিদ্ধান্ত নিল, তাকে আমি বললাম যে বাবা আপনি হাতটা একটু তুলেন তো দেখি। তো ও চিন্তা করতেছে আমি হাতটা তুলবো, কিন্তু সে হাতটা তুলতে পারছে না, মানে মাসেল কোঅর্ডিনেশন সে করতে পারছে। লস অফ ভিশন অথবা চেঞ্জ ইন দ্য ভিশন, সে দেখতেছেই না, কিংবা যেটা দেখতেছে সেটা ঠিক মতো দেখতেছে না, এরকম। নমস্কার উদাহরণ নামনেস, মানে সে আস্তে আস্তে একটু পাগল পাগল হয়ে যাচ্ছে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, উইকনেস হতে পারে, মোটামুটি এগুলো হচ্ছে ইসচেমিয়ার লক্ষণ। আচ্ছা, আর আদার কিছু সিমটম আছে, এগুলো দরকার নাই, এগুলো ভুয়া সিমটম, মানে মেইন সিমটম মানে ব্রেইন এবং হার্টের সিমটম, এগুলোই তোমরা পড়ো, ওগুলো বুঝাই দরকার নেই এগুলো। হ্যাঁ, আচ্ছা, সিরিয়াস সিমটমগুলো দেখ। লাইফ থ্রেটেনিং কন্ডিশন, যেমন সিরিয়াস অবস্থা আমরা কেমনে বুঝবো? সিরিয়াস অবস্থা বুঝবো যে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড হেডেক, খুব বেশি মাথা ব্যথা করতেছে অথবা পেট ব্যথা করতেছে, সাডেন চেঞ্জ ইন দ্য ভিশন, হঠাৎ করে লস অফ ভিশন, চোখে দেখতেছে না বা কম দেখতেছে, বমিটিং হচ্ছে, প্যারালাইসিস হচ্ছে, রেসপিরেটরি শ্বাসের সমস্যা, তারপর হচ্ছে সেই জ্বর, খুব খিচুনি হচ্ছে তার, মানে এরকম কাঁপতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে চেঞ্জ ইন দ্য লেভেল অফ কনসাসন, মানে তার হঠাৎ করে বেহুশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে বেহুশ হয়ে যাচ্ছে। আচ্ছা, মোটামুটি কথা বলতে পারতেছে না, এগুলো হচ্ছে কারণ। রিস্ক ফ্যাক্টর, কখন কখন ইসচেমিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, একটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তার হার্টের সমস্যার কারণে হতে পারে, কারণ তখন হার্টে যদি সমস্যা হয় তাহলে হার্ট তখন পাম্প করতে পারবে না, বিভিন্ন জায়গায় পুষ্টিগুলো যেতে পারবে না, অক্সিজেন যেতে পারবে না। আচ্ছা, ডায়াবেটিস থাকলে হতে পারে। আচ্ছা, কারণ ডায়াবেটিস থাকলে কী হবে, সে তার নর্মালি যে তার গ্লুকোজ লেভেল সেটা মেনটেন করতে পারে না, তার বডির গ্লুকোজ লেভেলটা নর্মালি থাকে না। আচ্ছা, হাই ব্লাড প্রেশার, তার প্রেশার বেশি থাকবে, কোলেস্ট্রল বেশি থাকবে। তারপর হচ্ছে রিস্ক ফ্যাক্টর, যত বয়স বাড়বে ইসচেমিয়া হওয়ার চান্স বেশি, যত ইয়াং তা আমরা আশা করতে পারি তার তেমন একটা হাই তো বড় সড়ো রোগ হওয়ার সম্ভাবনা কম। ছেলেদের এই জিনিসটা বেশি হয়, সো এটা একটা রিস্ক ফ্যাক্টর। আর যদি এটা আমরা কিছু করতে পারবো না, যে আমি ছেলে, কেন আমি ইসচেমিয়া হওয়ার সম্ভাবনা আছে, আমি এখন মেয়ে হয়ে যাই, এটা তো সম্ভব না। তো এই যে বয়স বাড়া কিংবা ছেলে, এইসব রিস্ক ফ্যাক্টর হলো, এগুলো কিছু করার নেই, এগুলো হচ্ছে নন মডিফাইয়েবল, আমরা মডিফাই করতে পারবো না। কিন্তু ধরো আবার ধরো কারো ডায়াবেটিস, বংশগত ডায়াবেটিস থাকলে সেটা মডিফাই করতে পারবো না, তবে আমি ডায়াবেটিস আমার একটা লেভেল রাখার চেষ্টা করতে পারি, নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে পারি। বা ওবেসিটি, মোটা যারা, তাদের ইসচেমিয়া হওয়ার সম্ভাবনা আছে। তো যারা মোটা তারা কি করবে, ডায়েট কন্ট্রোল করতে পারে, চেষ্টা করতে পারে যতটুকু করা যায় আর কি। আর যদি জেনেটিক্যাল হয় তাহলে তো কিছু করার নেই। আচ্ছা, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, একদম কাজ কাম করে না, খালি বসে বসে থাকে, তো যারা বসে বসে থাকে তারা একটু ব্যায়াম ট্যায়াম করতে পারে, কাজ টাজ করতে পারে। স্ট্রেস, টোবাকো ইউজ অর্থাৎ সিগারেট খাওয়া, যারা সিগারেট বেশি খায় তাদের ইসচেমিয়া হওয়ার সম্ভাবনা আছে। আসলে সিগারেটের কোনো আমি এখন পর্যন্ত মেডিকেলে এতদিন পরে আমি কোনো ধরনের উপকার পাইলাম না, যে এটা উপকার, সিগারেট খাই এই উপকার হয়েছে, আমি এখনো পর্যন্ত পাইলাম না। ঠিক আছে, মানে আমি বুঝি না, সবখানে দেখি এটা রিস্ক ফ্যাক্টরে আছে, প্রবলেম আছে, এত কিছু। মানুষ আসলে এত কিছু বুঝেও না, আর যদি বুঝেও মানে না, আমি বুঝি না কেন মানে না, তাদের ইচ্ছা। তোমাদের যদি কেউ যদি এই অভ্যাস থাকে, ঠিক আছে, ছেড়ে দেওয়ার চেষ্টা করো, কারণ এটা কোনো মানে আমি কোনো লাভ দেখি নাই এখন পর্যন্ত। হ্যাঁ, কোনো লাভ নাই, উদয় টাকা তো নষ্ট, সাথে শরীরও নষ্ট। আচ্ছা, এবার আসো ইনফেকশন। আচ্ছা, আমি এতক্ষণ ধরে যে বলতেছি যে ইসচেমিয়া হয়ে যাচ্ছে, ইসচেমিয়া হয়ে যাওয়া এটা হচ্ছে প্রসেস, আর যে জায়গাটা ইসচেমিয়া হয়েছে সেটাকে বলা হয় ইনফ্রাক্ট। ঠিক আছে, আচ্ছা, ইনফ্রাক্ট ইজ অ্যান এরিয়া অফ ইসচেমিক নেক্রোসিস। ইসচেমিয়া হয়েছে যে জায়গায়, সেই জায়গায় নেক্রোসিস হয়ে, নেক্রোসিস মানে হচ্ছে নিউট্রিশন, আমি তোমাকে বুঝিলাম, নেক্রোসিস মানে হচ্ছে নিউট্রিশনের অভাবে মারা যাওয়া, নিউট্রিশনের অভাবে কোনো জায়গায় কোষগুলো মরে গেছে, সেটাকে বলা হয় নেক্রোসিস। ডিউ টু সাডেন কমপ্লিট অবস্ট্রাকশন অফ দ্য আর্টারি in more than 99% কেস, দ্য আর্টারি শুড বি অ্যান এন্ড আর্টারি। এন্ড আর্টারি মানে হচ্ছে, ধরো তোমাদের একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। উদাহরণটা হচ্ছে, ধরো একটা রোড গেল, ওই রোডের শেষে একটা বাড়ি আছে, মানে এই রোডের শেষই হচ্ছে একটা বাড়ি, মানে এরপর রোড শেষ, বা এটা একটা ধরো স্থানীয় পাড়ার কোনো একটা রোড আর কি। হ্যাঁ, মানে এই রোড দিয়ে গিয়ে লাস্ট যেটা সেটাই বাসা। তাহলে এখন দেখো, যদি আমি কোনো কারণে রোডটা ব্লক করে দিই, রোডটা বন্ধ করে দিই, তাহলে ওই বাসার সাথে পুরো সমাজ বলো, দেশ বলো, কোনো কানেকশন থাকবে না। তার মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা এমন একটা রাস্তা যেটার আর কোনো কোলাটেরাল সার্কুলেশন নেই, মানে একটা বাড়ি যদি এমন হয় যেটা এদিক থেকে একটা রাস্তা আছে, ওদিক থেকে আরেকটা রাস্তা আছে, এদিক থেকে আরেকটা রাস্তা আছে, তো আমরা কি করি, যে অনেক সময় বলি না যে রাস্তার কাজ চলতেছে, আপনারা বিকল্প রাস্তা ব্যবহার করুন। তার মানে অবশ্যই
প্রত্যেকটা রাস্তা একটার সাথে লিঙ্কড এবং একটা রাস্তা দিয়ে যাওয়া না গেলে আরেকটা রাস্তা দিয়ে যাওয়া যাবে, ঠিক আছে। এখন যদি এমন হয় যে এই রাস্তা দিয়ে শুধু বাড়িটা শেষ, মানে বাড়িটা যে রাস্তা যেখানে শেষ সেখানেই এই বাড়িটা, এবং এই বাড়িতে যাওয়ার আর কোনো রাস্তা নেই, এই রাস্তা দিয়েই যেতে হবে। এখন যদি ওই রাস্তাটা কোনো কারণে আমি বন্ধ করে দিই, তাহলে কিন্তু ওই বাড়িতে তারা না খেয়ে মারা যাবে, কারণ ওরা কোনো জিনিসপত্র নিয়ে যেতে পারছে না, খাওয়া কিনে নিয়ে যেতে পারছে না, ওরা কারোর সাথে যোগাযোগ করতে পারছে না, ঠিক আছে। তো সেমভাবে যদি কোনো কারণে এমন কোনো জায়গা যেখানে শুধুমাত্র একটা ধমনী রক্ত সরবরাহ করে, আশেপাশে আর কোনো কোরিডোর সার্কুলেশন নাই, তাহলে আমি যদি ওই যে রোডটা, এই রোডটা দিয়ে ওই মানে ধরো ওই অর্গানটাতে যেতে হবে। ধরো আমি ধরে নিলাম আমার পাকস্থলী, আমি ধরে নিলাম এটা এটা এরকম না, তাও আমি উদাহরণ হিসেবে বোঝানোর জন্য বলতেছি। যারা পাকস্থলীতে শুধু একটা ধমনী রক্ত সরবরাহ করে, ঠিক আছে, এই ধমনী যদি রক্ত নিয়ে যায় তাহলে পাকস্থলী রক্ত পাবে, আর যদি না নিয়ে যায় তাহলে পাবে না। তো যদি কোনো কারণে এই যে একটা ধমনী সেই পাকস্থলীকে রক্ত দেয়, এবং এই এই ধমনীটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, 99% কেসে যদি এটা এন্ড আর্টারি এবং এই জায়গায় এটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, যে কোনো অ্যাম্বলিজম, থ্রম্বোএমবলিজম এগুলোর কারণে যদি বন্ধ হয়ে যায়, তো বন্ধ হয়ে গেছে, তাহলে তো আর পাকস্থলী রক্ত পাচ্ছে না, না পাইলে ওই জায়গাটা পুষ্টির অভাবে, অক্সিজেনের অভাবে মারা যাবে। এই মারা যাওয়াটাকেই বলা হয়, যে মারা গেছে যে এরিয়াটা, ওই এরিয়াটাকে বলা হয় হচ্ছে ইনফার্ক্ট বা ইনফেকশন, ঠিক আছে। ওই জায়গায় কি হয়েছে? ইনফেকশন হয়েছে, ওই জায়গাটার নাম কি? ইনফার্ক্ট, ঠিক আছে। মানে INFARCT এতটুকু পর্যন্ত, ইনফার্ক্ট পর্যন্ত যদি বলি তাহলে এটা হচ্ছে ওই জায়গাটার নাম হচ্ছে ইনফার্ক্ট। আর কি হয়েছে সেটা হচ্ছে ইনফেকশন। কিভাবে হয়েছে? তখন আমি বলবো ইসচেমিক নেক্রোসিসের মাধ্যমে, মানে ইসচেমিয়া হয়েছে, ফলে নেক্রোসিস হয়েছে। নেক্রোসিস মানে নিউট্রিশনের অভাবে কোনো একটা জায়গায় কোষগুলো মারা যাওয়া, তখন সেটাকে বলে নেক্রোসিস। তাহলে ইসচেমিয়ার কারণে নেক্রোসিস হয়েছে, ফলে ওখানে ইনফেকশন হয়েছে, ইনফ্রাকশন, এবং তোমার ফলে ইনফেকশন হওয়ার ফলেই ওই জায়গায় ইনফ্রাক্ট হয়েছে, মানে ওই কোষগুলো মারা গেছে। তোমরা এখানে ইনফেকশন আর ইনফ্রাকশনের মধ্যে প্যাচ লাগাইও না, ঠিক আছে। ইনফেকশন মানে হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়ার মাধ্যমে কোনো একটা জায়গা আক্রান্ত হওয়া, এমন না যে মারা যাওয়া, ঠিক আছে। ওই জায়গার কোষগুলো মারা যাবে না, আক্রান্ত হয়েছে, অর্থাৎ সেটা ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, মানে আমরা ওর ওষুধ দিতে পারি, যাই করতে পারি, ওটা হচ্ছে ইনফেকশন। আর যদি ইনফার্কশন বলি, ইনফার্কশন তার মানে হচ্ছে এটা তোমার ইসচেমিয়ার কারণে ব্লাড সাপ্লাই কম বা বন্ধ হয়ে যাওয়া, বা এত পরিমাণ বন্ধ হয়ে গেছে যে এই দিকে কোনো পুষ্টিই যাচ্ছে না বা কোনো অক্সিজেনই যাচ্ছে না, এবং যার অভাবে সেখানে কোষগুলো মারা গেছে, এটাকে বলা হয় এটাকে বলা হচ্ছে ইনফাকশন আর ইনফেকশন এটা এক জিনিস না। আচ্ছা, কি কারণে হচ্ছে? দেখো, থ্রম্বোসিস, আমি যে বললাম থ্রম্বাস, কোনো একটা থ্রম্বাসের কারণে, যেমন আর্টারিতে থ্রম্বাস হতে পারে, মানে আমার ধমনী বন্ধ হয়ে গেল থ্রম্বোসিস হয়ে, যেমন সাডেন আর্টারি অক্লুশন নিয়ারলি 99%। যদি 99% আমার ধমনীটা বন্ধ হয়ে যায়, তখন সেটাকে আমি বলবো আর্টারিয়াল থ্রম্বোসিস। আর ভেনাস থ্রম্বোসিস মানে হচ্ছে আমার ধমনী কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আবার একই কথাটা লিখছে যে ইনফ্যাক্ট ইন দ্য ওভারি অথবা টেস্টিস, অর্থাৎ ডিম্বাশয় শুক্রাশয়, এখানে কি হয়, মেইনলি সিঙ্গেল ভেনাস আউটফ্লো থাকে, মানে একটাই ভেইন, মানে একটাই শিরা হার্টে রক্ত নিয়ে যায় এখান থেকে। তাহলে এখান থেকে নিয়ে যাওয়ার রাস্তা একটাই, ওই রাস্তাতে ব্লক হয়ে গেছে, তাহলে আমি এখান থেকে কোনো কিছু আর নিয়ে যেতে পারতেছি না, ঠিক আছে। এখানে রক্ত যেগুলো ছিল ওগুলো জমে আছে, আর কোনো কিছু আসতেছে, ধরো আর্টারি দিয়ে ধমনী দিয়ে রক্ত আসতেছে, কিন্তু শিরা দিয়ে এটা যাইতে পারতেছে না, তাহলে এই জায়গায় কি হয়ে যাচ্ছে, রক্ত জমে যাচ্ছে না, যাইতে পারতেছে না কোথাও, আলটিমেটলি কি হইলো, তো এটা জমে গিয়ে ওই জায়গায় আলটিমেটলি কোষগুলো মারা যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে যে বেলুনিং অফ এ অ্যাথেরোমা। আচ্ছা, অ্যাথেরোমা আমি তোমাদেরকে ছবি দিছিলাম। অ্যাথেরোমা মানে হচ্ছে যে ব্লাড, রক্ত নালীর কোনো একটা উইক পয়েন্ট দিয়ে রক্ত বের হয়ে গিয়ে ওই জায়গায় জমে গিয়ে ওই জায়গায় বন্ধ হয়ে গেছে। তাহলে বেলুনিং অফ দ্য অ্যাথেরোমা হলে সেখানে আমার ইনফেকশন হয়, ওই জায়গার যে নতুন যে জায়গাটা ফুলে এক্সট্রা করে বড় হয়ে গেছে, সেই জায়গার যে পুষ্টি সেটা আমরা নিশ্চিত করতে পারছি না, ফলে ওই জায়গাটা মারা যাচ্ছে, ইনফেকশন হয়ে যাচ্ছে। আর্টেরিয়াল অ্যাম্বলিজম আগেই বললাম, অ্যাম্বলিজম হয়ে থ্রম্বাস হয়ে হতে পারে, অ্যাম্বলিজম হয়ে হতে পারে। আমরা নেক্সট পরের পৃষ্ঠাগুলো যদি উল্টাও, ইডিমার পরে তোমরা পাবা থ্রম্বোসিস, অ্যাম্বলিজম, এগুলো পাবা। আমরা থ্রম্বাস অ্যাম্বলিজম নিয়ে আরও কথা বলবো সামনে ক্লাসে। আচ্ছা, টুইস্টিং অফ দ্য ভেসেল অফ এ লুপ অফ বয়েল। আচ্ছা, মানে ধরো লুপ অফ বয়েল মানে হচ্ছে, ধরো আমার ক্ষুদ্রান্ত বৃহদান্ত যেগুলো আছে এগুলো হচ্ছে বয়েল বলে, ক্ষুদ্রান্ত বৃহদান্ত। তো ক্ষুদ্রান্ত বৃহদান্ত ধরো প্যাচ খেয়ে গেছে, এইভাবে যদি প্যাচ খেয়ে যায়, ধরো এটা নর্মালি এরকম থাকার কথা, এখন এবার প্যাচ খেয়ে গেছে, এবার যদি প্যাচ খেয়ে যায় এই জায়গাটা কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল না।
মানে রক্তনালী দিয়ে রক্ত যাওয়া আসা বন্ধ হয়ে যাচ্ছে এই জায়গা দিয়ে। আলটিমেটলি এখানে যখন রক্ত আর যাবে না তখন কি হবে, ইনফেকশন হয়ে ওই জায়গাগুলো মরে যাবে, কারণ সে পুষ্টি পাচ্ছে না, সে অক্সিজেন পাচ্ছে না। আচ্ছা, টুইস্টিং অফ দ্য পেডিকল অ্যান্ড দাস আর্টারি অ্যান্ড ভেইন অফ দ্য ওভারি। আচ্ছা, মানে আবার কথা আগেই যে টুইস্টিং হয়ে যায়, যদি আমার কোনো একটা রক্তনালী টুইস্টিং হয়ে যায়, দেখো মানে ধরো কীরকম, আমি হেডফোনটা দিয়ে দেখাই, কারণ এই হচ্ছে আমার হেডফোন, ঠিক আছে? তো এই হচ্ছে আমার রক্তনালী, আর এটা যদি এইভাবে টুইস্টিং হয়ে যায়, এই যে রক্তনালীটা এরকম করে ঘুরে গিয়ে টুইস্টিং হয়ে গেছে, এই টুইস্টিং হয়ে গেল, তাহলে রক্তনালী কিন্তু ঠিকই আছে, এই জায়গায় টুইস্টিং হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে গেছে, চাপ পড়ে গেছে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গায় কিন্তু রক্ত যেগুলো আছে সেগুলো কোথাও যাইতেও পারতেছে না, আসতেও পারতেছে না নতুন। তো এইখানে রক্তনালীতে তো কোষ আছে, এই কোষগুলা তো পুষ্টি পাচ্ছে না, আলটিমেটলি এরা মারা যাবে, ঠিক আছে? আচ্ছা, ট্র্যাপিং অফ দ্য ভিসকাস আন্ডার এ পেরিটোনিয়াল অ্যাডহেশন। আচ্ছা, এটা কখন হয়? মাঝে মাঝে আমাদের, এটা তোমরা হার্নিয়া শুনছো না, হার্নিয়া অপারেশনের কথা বা কারো হার্নিয়া হয়েছে এরকম তো শোনার কথা। তো ধরো এই হচ্ছে আমার পেরিটোনিয়াম, যেটা আমার পেটের একটা পর্দার মতো আর কি, ধরো এটা পেরিটোনিয়াম। তো এই যে আমার ক্ষুদ্রান্ত বৃহদান্ত যেগুলো আছে, মানে কি বলবো, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন যেগুলো আছে আর কি, সেগুলো অনেক সময় কি করে, এই পেরিটোনিয়ামের যে পর্দা সেটা ভেদ করে বাইরের দিকে চলে আসে, এরকম করে বাইরের দিকে চলে আসে। তো এই হচ্ছে পেরিটোনিয়াম পর্দা, এদিক দিয়ে ঢুকে বাইরে বেরিয়ে এতটুকু বাইরে বের করা, আর বাকিগুলো ভিতরে। পেটের মধ্যে আছে কিছু, পেট থেকে কিছু বেরিয়ে গেছে, মানে পেরিটোনিয়াম দিয়ে তোমার বাইরে, পেরিটোনিয়ামের বাইরে চলে আসলো, মানে মাসেল লেয়ার বাইরে চলে আসছে। এখন এই জায়গাটা চাপা, এই যে এটা বের হয়ে চলে আসলো, এই অংশটা বাইরে আর বাকিগুলো ভিতরে। তো এই যে অংশটা বাইরে বের হয়ে আসলো, সেটা কেন বের হয়েছে? পেরিটোনিয়ামের ধরো কোনো একটা জায়গা উইক পয়েন্ট, ওই জায়গাটা একটু তুলনামূলক পাতলা, তাহলে ওটা ভেদ করে অনেক সময় চাপের কারণে চলে আসে। তো চলে আসতে তখন সেটাকে আমরা হার্নিয়া বলি, যে সে আমার ক্ষুদ্রান্ত বৃহদান্তের কিছু অংশ নিচের দিকে চলে আসছে, তখন সেটাকে হার্নিয়া বলা হয়। অপারেশন করে সেই অংশটা কেটে ফেলে দেওয়া হয়, ঠিক আছে? তো অথবা ভিতরের দিকে ঢুকাই দেওয়া হয়, অথবা মেনলি ভিতরের দিকে ঢুকে সেলাই করে দেওয়া হয় আবার, যাতে এটা বের হতে না পারে। তো যদি কোনো একটা ভিসকাস যদি বাইরের দিকে বের হয়ে এসে ট্র্যাপ হয়ে যায়, ট্র্যাপ মানে হচ্ছে যে ট্র্যাপের বাংলা হচ্ছে ফাঁদ, মানে ফাঁদের মধ্যে পড়ছে আর কি। তাহলে এই যখন চাপে পড়ে গেল তখন কি হবে, সে ওই জায়গায় অক্সিজেন আর নিউট্রিশন নামে মারা, আমাকে কেউ গলার টিপে ধরে মেরে ফেললো, কিংবা আমি রশি দিয়ে ঝুলে, আমি হেডফোন দিয়ে ঝুলে মারা যায়। দেখি তোমাদেরকে হেডফোন দিয়ে মারা গিয়ে দেখে। হ্যাঁ, ধরো এই, হ্যাঁ, এই হচ্ছে কি একটা রশি, আমি এখন ঝুলে মারা যাচ্ছি, এই, ঠিক আছে? আমি যদি এবার ঝুলে মারা যাই তাহলে কি হবে, এই জায়গাটা চাপ খেয়ে গেছে। চাপ খেয়ে গিয়ে কি হচ্ছে, আমার রক্তনালী দিয়ে যে ব্রেইনে যে পুষ্টিগুলো যাওয়ার কথা, ব্রেইনে যে অক্সিজেন যাওয়ার কথা, সেটা কি হচ্ছে, এই জায়গায় ইনফেকশন হয়ে মরে যাচ্ছে আমি। কেন? এই জায়গার কোষগুলো আর অক্সিজেন পাচ্ছে না, পুষ্টি পাচ্ছে না, আলটিমেটলি আমি মরে যাচ্ছি, ঠিক আছে? শ্বাসও যাচ্ছে না, আমার অক্সিজেন যাচ্ছে না, শ্বাস নিতে পারতেছি না, ঠিক আছে? এখানে আটকানো, ঠিক আছে? আচ্ছা, কেউ মনে করেন আমি সত্যি সত্যি মরে যাচ্ছি, মরে নেই, রাখি দিছি। আচ্ছা, এবার টাইপস, কিছু টাইপস আছে। একটা হচ্ছে যে কালারের উপর ভিত্তি করে, একটা লাল আর একটা হচ্ছে সাদা, মানে যে জায়গায় ইনফেকশন হইলো সেই জায়গায় লাল হতে পারে, সাদা হতে পারে। আচ্ছা, তো লালটা কিরকম? লালটা হচ্ছে হেমোরেজিক, মানে ওই জায়গায় রক্তক্ষরণ হওয়ার কারণে হেমোরেজিক হয়ে গেছে। আরেকটা হচ্ছে অ্যানিমিক, মানে সাদা। তো যদি কেউ কি বলবো, কাউকে যদি গলার টিপে মারা হয়, এইভাবে গলা টিপে মারা হয়, কিংবা রশি দিয়ে ঝুলাই, মানে সে আত্মহত্যা করে ফাঁস খেয়ে আর কি, মানে কি বলবো এটাকে, এটা কি বলে শুদ্ধ ভাষায় কি বলে, মানে ইংলিশে বলবে হচ্ছে হ্যাঙ্গিং করে মারা যাওয়া, বাংলাতে হচ্ছে ধরো ঝুলে মারা গেল আর কি। হ্যাঁ, ঝুলে মারা গেল, হ্যাঙ্গিং করে মারা গেল। তাহলে কি হবে, এই জায়গায় দেখবা তার যে জায়গায় মারা গেছে আর কি, এই জায়গায় দেখবা যে জায়গায় রশিটা ছিল সেই জায়গায় সাদা একটা লেয়ারের মধ্যে দেখাচ্ছে, মানে দড়ির যে অংশটা সেই জায়গায় সাদা হয়ে গেছে, এই জায়গায় ঠিক এতটুকু সাদা। কেন? কারণ যেই জায়গায় চাপি ধরে, মানে রশিটা তার ভরটা নিল, চাপ পড়ছে, সেই জায়গায় কিন্তু কি হয়েছে, রক্ত আর না, গলা টিপে মারা হয়, এইভাবে গলা টিপে মারা হয়, কিংবা রশি দিয়ে ঝুলাই, মানে সে আত্মহত্যা করে ফাঁস খেয়ে আর কি, মানে কি বলবো এটাকে, এটা কি বলে শুদ্ধ ভাষায় কি বলে, মানে
ইংলিশে বলবে হচ্ছে হ্যাঙ্গিং করে মারা যাওয়া, বাংলাতে হচ্ছে ধরো ঝুলে মারা গেল আর কি। হ্যাঁ, ঝুলে মারা গেল, হ্যাঙ্গিং করে মারা গেল। তাহলে কি হবে, এই জায়গায় দেখবা তার যেই জায়গায় মারা গেছে আর কি, এই জায়গায় দেখবা যে জায়গায় রশিটা ছিল সেই জায়গায় সাদা একটা লেয়ারের মধ্যে দেখাচ্ছে, মানে দড়ির যে অংশটা সেই জায়গায় সাদা হয়ে গেছে। এই জায়গায় ঠিক এতটুকু সাদা কেন? কারণ যেই জায়গায় চাপি ধরে মানে রশিটা তার ভরটা নিল, চাপ পড়ছে, সেই জায়গায় কিন্তু কি হয়েছে, রক্ত আর নাই। ওই জায়গায় যে কোষগুলো তারা রক্ত পাচ্ছিল না চাপের কারণে, মানে রক্তনালীতে ওই জায়গায় রক্ত যাচ্ছে না, ফলে ওই জায়গায় কি হয়, ফাঁসি দিয়ে মারা যাবে। ঠিক আছে, তো ওই জায়গায় ফলে কি হয় যে আমার যেহেতু রক্ত যাচ্ছে না, তাহলে ওই জায়গায় হয় অ্যানিমিয়া। তো অ্যানিমিয়া হলেও ওই জায়গায় হয় সাদা। ঠিক আছে, আবার ধরো আমি কি করলাম, কারো হাতে বেত দিয়ে মারলো কিংবা কোথাও আঘাত করলে কি হবে, ওই জায়গায় লাল হয়ে যায় না, দাগ হয়ে যায় না কেন? কারণ এই জায়গায় কিছু কোষিক জালিকা ছিল, কোষিক জালিকাগুলোর মধ্যে কিছু রক্ত ছিল। আমি যখন আঘাত করছি, আঘাত করার কারণে এখানে কি হলো, ওই রক্তগুলা কি হয়ে গেল, রক্তের উপর এখানে আঘাত করছে, ওই রক্তনালীগুলো ছিঁড়ে গেলো, কোষিক জালিকা ছিঁড়ে গেছে, রক্ত পড়ছে। যেমন অথবা আরেকটা উদাহরণ দিতে গেলে বুঝবা, ধরো অনেক সময় আমাদের পানি টানতে হয় না, মানে হাতে করে ধরো বালতিতে করে পানি নিয়ে যাচ্ছি, এখানে নিচ থেকে পানি দিচ্ছি, বালতি করে পানি আনতেছি, দেখবা হাতের মধ্যে এখানে লাল লাল দাগ হয়ে যায়। হ্যাঁ, মানে আরে কত কষ্ট করছে আজকে, পানি আনতে আনতে হাতে পুরো দাগ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই যে হাতে দাগ হয়ে গেল কেন? কারণ এই জায়গায় আমার এখানে কিন্তু কৌশিক জালিকা আছে। আমি যখন প্রেশার দিয়ে এই বালতিটা তুলতেছি বা যে কোনো একটা ভারী জিনিস তুলতেছি, তখন কি হচ্ছে, এই জায়গায় যে কৌশিক জালিকাগুলো ছিল সেগুলো রাপচার হয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে গেলে কি হবে, ওগুলো তো ঠিক হবে, কিন্তু ঠিক হওয়ার আগ পর্যন্ত এই জায়গায় যে ছিঁড়ে গেল কৌশিক জালিকা, সেখানে কিন্তু কিছু হেমোরেজ হয়েছে। তো হেমোরেজ হইলে এই হেমোরেজে আমরা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা আমি রেড কেন মানে হেমোরেজে খুলে ওখানে রেড কেন হবে, লাল কেন রাখবে, পরবর্তীতে এটা আস্তে আস্তে কালো হয়ে যাবে, সেটা কেন হবে, এবং অ্যানিমিয়া হলে কেন সাদা হবে, সেই জিনিসই আমি তখন ব্যাখ্যা করতেছিলাম আর কি। আচ্ছা, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, মানে ইনফেকশন যেখানে হইলো, কোষগুলো যে মারা গেল, সেখানে কি কোনো ব্যাকটেরিয়ার ইনফেকশন আছে না নাই? যদি থাকে তাহলে সেটাকে বলা হবে সেপটিক। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে সেটাকে বলা হয় ব্ল্যান্ড। আচ্ছা, আর ডিউরেশন যদি অ্যাকিউট হয় তাহলে অবশ্যই এটা ইনস্ট্যান্ট হয়েছে, আর যদি ক্রনিক হয়, অনেক দিন ধরে চলছে বা অনেক দিন পরে আমি এটা পাইছি, তাহলে সেটা আমরা বলবো ওল্ড ইনফ্যাক্ট। ঠিক আছে, ওল্ড। আচ্ছা, ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স ইনফেকশন, যদি কোথাও ইনফেকশন হওয়ার জন্য কোন কোন ফ্যাক্টরগুলো আমাকে হেল্প করে বা কোন কোন ফ্যাক্টরগুলো হেল্প করে না, কোন মানে ফ্যাক্টরগুলো ইনফ্লুয়েন্স করতে পারে। ইনফ্লুয়েন্স করতে পারা মানে হচ্ছে এমন না যে হেল্প করবে বা হেল্প করবে না, মানে ধরো আমি একটা কাজ করতেই পারি, নাও করতে পারি। কেউ একজন আমাকে কি করলো, ইনফ্লুয়েন্স করলো, সে আমাকে উৎসাহ দিল, তো সে আমাকে কি করলো, ইনফ্লুয়েন্স করলে আমি উৎসাহিত হতে পারি, নিরুৎসাহিত হতে পারি। ঠিক আছে, তাহলে ইনফেকশনের জন্য কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হেল্প করে বা হেল্প করে না। তো যে ফ্যাক্টরগুলো ইনফেকশনকে চেঞ্জ করতে পারে, ইনফেকশনের ফলাফলকে কি বলবো, ইনফেকশনের ফলাফলকে কি বলবো চেঞ্জ করতে পারে ফ্যাক্টরগুলো আর কি। হ্যাঁ, তো ফ্যাক্টর কি, ব্লাড সাপ্লাই, একটা হচ্ছে অক্লুশন ইন দ্য এন্ড আর্টারি। যদি এমন হয় যে বললাম এন্ড আর্টারি, একটা মাত্র আর্টারি আছে, এমন যদি হয় তাহলে কিন্তু সম্ভাবনা কিন্তু বেশি। যদি এমন হয় যে ওখানে আরও অনেকগুলো ব্লাড সাপ্লাই আছে, ওই বাড়ির সাথে আরও অনেকগুলো রাস্তা আছে কানেকশন, তাহলে একটা রাস্তা বন্ধ হয়ে গেলে আরেকটা রাস্তা ইউজ করবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এন্ড আর্টারি হয়, একটা মাত্র আর্টারি ওখানে ব্লাড সাপ্লাই দেয়, সেই ক্ষেত্রে ওই আর্টারি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা। এরিয়াস হ্যাভিং গুড সার্কুলেশন, যেই জায়গায় আমাদের মুখে অনেক বেশি সার্কুলেশন বেশি, হাতের পায়ে, মানে হাতের যত দূরের দিকে, মানে হাতের এই জায়গায় বলো আর এই জায়গায় বলো, এখানে বললে সবচেয়ে কম সার্কুলেশন হচ্ছে এখানে, অর্থাৎ যত দূরে, হার্ট থেকে যত দূরে, সেই জায়গায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা তত বেশি, এবং হার্টের যত কাছে সেই জায়গায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা তত কম। যে জায়গায় বেশি ব্লাড সার্কুলেশন, সেখানে তো পুষ্টির অভাব হওয়া, অক্সিজেনের অভাব হওয়া তো প্রশ্নই আসে না। ঠিক আছে, আচ্ছা, ডুয়েল ব্লাড সাপ্লাই, যদি ডুয়েল ব্লাড সাপ্লাই থাকে, যেমন ধরো আমাদের ফুসফুসের ডুয়েল সাপ্লাই ব্লাড সাপ্লাই, একটা হচ্ছে পালমোনারি আর্টারির মাধ্যমে যায়, একটা হচ্ছে ব্রঙ্কিয়াল আর্টারির মাধ্যমে যায়। তো দুইটা ব্লাড সাপ্লাই যদি থাকে তাহলে একটা বন্ধ হলে আরেকটা দিয়ে যাবে। ঠিক আছে, তার মানে ডুয়েল ব্লাড সাপ্লাই যদি কোথাও থাকে, সেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম, মানে আমাদের ফুসফুসে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, ইন্টারকানেক্ট, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমার রক্তনালীর সাথে আশেপাশে আরও কিছু কোলাটারাল সার্কুলেশন থাকা, মানে অনেকগুলো রক্তনালী একসাথে হয়ে গেলে সেগুলো বলা হয় অ্যানাস্টোমোসিস,
অর্থাৎ মানে কোনো একটা জয়েন্ট থাকা, রক্তনালীগুলো একটা সাথে কানেকশন থাকে। তো যদি কোনো কারণে আমার কোথাও ইনফেকশন হয়ও, মানে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়ও, কিন্তু আশেপাশে যদি তার অ্যানাস্টোমোসিস থাকে, আশেপাশে রক্তনালীর সাথে তার কানেকশন থাকে, তাহলে কিন্তু ওই জায়গায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমে যাবে। আচ্ছা, র্যাপিডিটি অফ অক্লুশন, মানে দ্রুত অক্লুশন হয়ে যায় তাহলে কিন্তু অ্যাকিউট ইনফেকশন হয়ে যাবে। আর যদি আস্তে আস্তে অক্লুশন হয় সেক্ষেত্রে এটা ওল্ড হবে কিংবা না হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, ভালনেরাবিলিটি। আচ্ছা, vulnerability of the tissue to hypoxia. আচ্ছা, ইনফেকশন অকার্স ইন টিস্যু vulnerable to hypoxia। যে জায়গায় হাইপোক্সিয়া হওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা বাড়বে। কেন? কারণ আমি তো বললাম, যখন থাকবে না, অক্সিজেন থাকবে না, নিউট্রিশন থাকবে না। এখন অক্সিজেন না থাকলেই তো হাইপোক্সিয়া, আমি তোমাদেরকে শুরুতেই বলছি হাইপোক্সিয়ার কথা। তো যে জায়গায় হাইপোক্সিয়া হবে সেই জায়গায় নিউট্রিশন, যেহেতু অক্সিজেন যাচ্ছে না, তার মানে নিউট্রিশন না যাওয়াটা আমরা চিন্তা করে নিতে পারি, যেহেতু অক্সিজেন যাচ্ছে না, হয়তো নিউট্রিশন টাইপেও কোনো সমস্যা হচ্ছে, এই জায়গায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। যেমন মায়োকার্ডিয়াল সেল, এপিথেলিয়াল সেল বা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, এইসব জায়গার মধ্যে তোমার যদি আমার হাইপোক্সিয়া হয় তাহলে কিন্তু আমার ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ইনফেকশন আর ইস্টেমিয়া। নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে ইডিমাটা একটু বড়, তো ইডিমা একদিনে পড়বো। থ্রম্বোসিস আর এম্বোলিজম, এই দুটো একসাথে পড়বো, থ্রম্বোসিস এম্বোলিজম। ঠিক আছে, এরপরে বাকি বলো। আচ্ছা, তো আজকের ক্লাস আশা করি বুঝছো তোমরা। যদি তাও না বুঝো বা কোনো লাইনে বুঝতে সমস্যা থাকে তাহলে আমরা মেসেঞ্জারে জিজ্ঞেস করবো, এটা আমি সলভ করার চেষ্টা করব। মোটামুটি কথা হচ্ছে এটাই যে নিউট্রিশন এবং অক্সিজেনের অভাবে কোথাও কোনো একটা জায়গায় যদি আমার কোষগুলো মরে যায়, তখন সেই জায়গাটাকে আমরা বলি ইনফ্রাক্ট, যেটা হয়েছে সেটাকে বলে ইনফ্রাকশন, আর যে প্রসেসে হয়েছে সেটাকে বলা হয় হচ্ছে ইসচেমিক নেক্রোসিস। ঠিক আছে, আমি পুরো ব্যাপারটাকে একসাথে কি বলবো সামারাইজ করে দিলাম।